রাম ট্রাভেলস এর পক্ষ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেককে জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি কুনাল। আজকে আমাদের যে বনেদি বাড়ির পুজো পরিক্রমা হচ্ছে, এটা মূলত উত্তর কলকাতা, মানে আমরা যেটাকে কোনো একটা সময় বলতাম সুতানুটি অঞ্চল, সেখানে আজকে আমরা যাব। আমাদের যে রুটটা আছে আজকে, রুটটা বেসিক রুটটা বলে দিচ্ছি। আমরা স্টার্ট করবো ফ্রম শোভাবাজার। শোভাবাজারে দুটো রাজবাড়ি আছে, একটাকে বলা হয় বড় তরফের বাড়ি, একটা ছোট তরফের বাড়ি। শোভাবাজারের পরে আমরা যাচ্ছি দর্জিপাড়া মিত্র বাড়ি, সেখান থেকে যাব ছাতু বাবু লাটু বাবুর বাড়ি। তারপরে ওখান থেকে পাথুরিয়াঘাটা স্ট্রিটে খেলা ঘোষের বাড়ি আছে 46 নম্বর এবং 47 নম্বর। ওখান থেকে দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটে একটা বাড়িতে আমরা যাব, যেটার নাম হচ্ছে বৈষ্ণব দাস মল্লিক বাড়ি। আর সবার শেষে জোড়াসাঁকোতে দুটো দাঁ বাড়ি আছে, একটা নরসিংহ দাঁ বাড়ি, একটা শিবকৃষ্ণ দাঁ বাড়ি। এটা মোটামুটি 8টা 9টা বাড়ি আমাদের কভার হবে। এটা করার পরে আমরা লাঞ্চে যাব। এবার যদি দেখা যায় যে কোথাও টাইম আমরা বাঁচছে আমাদের একটু, তাহলে আমরা আরো 1টা 2টো বাড়ি দেখাতে পারবো। প্রচলিত মত অনুসারে ঠাকুর রাত জেগে নাচ দেখেন এবং গান শোনেন শোভাবাজারের রাজবাড়িতে। আমরা এখন আছি শোভাবাজারের রাজবাড়িতে। এই পুজো শুরু হয়েছিল 1757 সালে, যে বছর পলাশির যুদ্ধে ব্রিটিশদের বিজয় হয়েছিল নবাব সিরাজদৌল্লার এগেনস্টে। বলা হয় যে ব্রিটিশদের বিজয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে নবকৃষ্ণদেব এই পুজো জাঁকজমকের সঙ্গে শুরু করেছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন রবার্ট ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংস। এই যে ঐতিহাসিক রাজপ্রাসাদ, এটি 1700 শতকের মাঝামাঝি নাগাদ রাজা নবকৃষ্ণ দেবী নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন ব্রিটিশদের একজন প্রভাবশালী জমিদার, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করে বিপুল সম্পদ অর্জন করেন। পলাশী যুদ্ধের সময় ব্রিটিশ বিজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রবার্ট ক্লাইভের ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেছিলেন রাজা নবকৃষ্ণদেব। এই বাড়িতে আছে একটি কেন্দ্রীয় অঙ্গন এবং একটি প্রধান ভবন। আগে একটি নাট মন্দিরও ছিল, কিন্তু এখন আর সেটা নেই। এই বাড়ির আরাধ্য দেবতা রাধা গোবিন্দের মূর্তি ঠাকুর দালানে আছে, আর সেখানেই নিত্য পুজো করা হয়। এই বাড়িতে আগে পশু বলি দেয়া হতো, এখন প্রতীকী হিসেবে চাল কুমড়ো বলি দেয়া হয়। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, স্বামীজি যখন শিকাগো থেকে ফিরেছিলেন, তাকে এই বাড়িতেই নাগরিক সম্বর্ধনা দেয়া হয়। এই বাড়ির ঠাকুরের বিশেষত্ব হলো, ঠাকুর এখানে এক চালাতেই আসেন। আর যে মৃৎশিল্পীরা ঠাকুর বানাচ্ছেন, তারা কিন্তু বংশ পরম্পরায় একই পরিবারের মানুষ এই ঠাকুর বানিয়ে আসছেন। রাজা নবকৃষ্ণদেব এই বাড়ি তার দত্তক পুত্র রাজা গোপীমোহন দেবকে দিয়ে যান। এই বাড়ির ঠিকানা হচ্ছে 33 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিট। মানুষ এই বাড়িকে বলে বড় তরফের বাড়ি। শোভাবাজারের বড় তরফের রাজবাড়ির ঠিক বিপরীতে রয়েছে ছোট তরফের বাড়ি। এই বাড়ির ঠিকানা হলো 36 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিট। এ বাড়িও তৈরি করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব, যেটা তার পরবর্তীকালে তিনি তার নিজের ছেলে রাজকৃষ্ণ দেবকে দিয়ে যান।
এই বাড়ির দেবী প্রতিমা একচালার এবং একই পরিবারের মৃৎশিল্পীরা বংশ পরম্পরায় এই ঠাকুর করে আসছেন। এই ঠাকুরের যে অলংকার তার মধ্যে আবার ইউরোপিয়ান ডিজাইনের ছোঁয়া পাওয়া যায়। শোভাবাজার রাজবাড়ির সঙ্গে নীলকণ্ঠ পাখির ছেড়ে দেওয়ার একটা পুরনো প্রথা আছে। বিজয়া দশমীর দিন রাজা নবকৃষ্ণদেব দুটি নীলকণ্ঠ পাখি উড়িয়ে দিতেন। বিশ্বাস করা হতো এই পাখিগুলো মহাদেবের কাছে বার্তা নিয়ে যাচ্ছে। এই প্রথাটি ছিল মা দুর্গার কৈলাসে ফিরে যাওয়ার প্রতীক। কিন্তু নীলকণ্ঠ পাখিকে সংরক্ষিত ঘোষণা করা হয় 2010 সালে। তার ফলে এই প্রথাটি বন্ধ হয়ে যায়। এখন বর্তমানে সেই রীতির ভাবটা বজায় রাখতে এই রাজবাড়ি থেকে নীলকণ্ঠ পাখির আকারে রঙিন ফানুস ওড়ানো হয়। এই রাজবাড়িতে একসময় সন্ধি পুজোর সূচনা লগ্নে কামান দাগা হতো। এই রাজবাড়ি বাংলা ও বাঙালির সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রাখে। দর্জিপাড়া মিত্রবাড়ির পুজোর বয়স প্রায় 219 বছর। এই পুজো শুরু করেন রাধাকৃষ্ণ মিত্র। আর এই বাড়ির আরেক বিখ্যাত মানুষ ছিলেন দুর্গাচরণ মিত্র। শোনা যায় তিনি নবাব সিরাজদৌল্লার কোর্ট জুয়েলার ছিলেন। এছাড়া তার আরও অনেকগুলো ব্যবসা ছিল। সাধক কবি রামপ্রসাদ সেন একসময় এই পরিবারের সেরেস্তায় কাজ করতেন বলে কথিত আছে। দুর্গাচরণ মিত্র তার লেখা গান পড়ে খুশি হয়ে তাকে সারা জীবনের জন্য টাকা পয়সা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন, যাতে তিনি নিশ্চিন্তে সাহিত্য ও গান চর্চা করতে পারেন। এই পুজোর বিশেষ নিয়ম হলো এই বাড়ির প্রতিমা বাড়িতেই তৈরি হয় এবং এটি সাবেকি মঠচৌরি চালের একচালা প্রতিমা। প্রতিমার সিংহের মুখটি ঘোড়ার মতন। আর এই বাড়ির সন্ধি পুজোর একটা বিশেষ নিয়ম আছে। সাধারণত 108টি পদ্ম লাগে সন্ধি পুজোয়, কিন্তু এই বাড়ির সন্ধি পুজোয় 108টি নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করা হয়, যা একটি ব্যতিক্রমী নিয়ম। ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পুজো শুরু হয়েছিল 1770 সালে। এই পুজো শুরু করেছিলেন রামদুলাল দেব। বলা হয় তিনি নাকি কলকাতা শহরের প্রথম কোটিপতি। রামদুলাল দেবের মৃত্যুর পর তার দুই পুত্র আশুতোষ নাথ দেব এবং প্রমথনাথ দেব এই পুজোর দায়িত্ব পান। আশুতোষ নাথ দেব পরিচিত ছিলেন ছাতুবাবু বলে, আর তার ভাই প্রমথনাথ দেব পরিচিত ছিলেন লাটুবাবু বলে। এই বিখ্যাত পুজোর নামটাও এই দুই ভাইয়ের নামই রয়েছে, লাটুবাবু এবং ছাতুবাবুর পুজো।
এই বাড়ির প্রতিমার বিশেষত্ব হলো এটি সাবেকি একচালার ঠাকুর। দেবী দুর্গার দুই সখী জয়া এবং বিজয়া এখানে থাকেন। এই বাড়ির সিংহের মুখটি ঘোড়ার মতন। আর বলা হয় যে প্রতিমার ডান দিকে থাকেন মহাদেব এবং প্রতিমার বাম দিকে থাকেন শ্রীরামচন্দ্র। পাশাপাশি দুটি রাজবাড়ি 46 নম্বর এবং 47 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট। এই 47 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের বাড়িটি নির্মাণ করেন বাবু খেলাত চন্দ্র ঘোষ 1846 সালে। এই বাড়ির মূল আকর্ষণ হলো এই বাড়ির বিশাল ঠাকুর দালান। এই বাড়ির প্রতিমার বিশেষত্ব হলো ঠাকুর একচালায় আসেন এবং এখানে প্রতিমাকে ডাকের সাজে সাজানো হয়। আঠেরোশো ৮৩ সালের ২১শে জুলাই রাত 10টার সময় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই বাড়িতে আসেন। তিনি এই বাড়ির বৈঠকখানা ও উপরের বারান্দা ঠাকুরঘর এগুলো ঘুরে দেখেন। বলা হয় এই বাড়িতে নাকি তার ভাব সমাধি হয়েছিল। এই বাড়ির দোতলায় একটি নাচঘর আছে। শোনা যায় যে কোনো এক সময় এখানে মস্ত বড় সন্দেশ তৈরি করা হতো এবং নর্তকীদের বলা হতো যে তাদেরকে এই সন্দেশের ওপর দাঁড়িয়ে নাচতে হবে। চ্যালেঞ্জটা ছিল নর্তকী সন্দেশের ওপর দাঁড়িয়ে নাচবেন, কিন্তু সন্দেশটা ভাঙলে চলবে না। এই বাড়ি বর্তমানে কলকাতা শহরে যতগুলো বনেদি বাড়ি আছে সম্ভবত সব থেকে বেশি ওয়েল মেনটেন্ড। এই বাড়িতে পশু বলি নিষিদ্ধ। তার বদলে চিনির মঠ তৈরি করা হয় এবং সেই মঠকে বলি দেয়া হয়। ছেচল্লিশ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের রাজবাড়ির পুজো শুরু হয়েছিল 1783 সালে। এই পুজো শুরু করেছিলেন রামলোচন ঘোষ। রামলোচন ঘোষ ছিলেন ওয়ারেন হেস্টিংসের দিওয়ান। শোনা যায় যে ওয়ারেন হেস্টিংস তার স্ত্রীকে নিয়ে এই পুজো দেখতে একাধিকবার এসছেন। এই বাড়ির প্রতিমা একচালার। ঠাকুরকে এখানে রূপলি ডাকের সাজ পড়ানো হয়। আর এই বাড়িতে সিংহের বদলে থাকে ঘটক সিংহ। বৈষ্ণবদাস মল্লিক বাড়ির পুজোর বয়স 235 বছর। শোনা যায় যে 1785 সালে এই বাড়ির প্রতিষ্ঠাতা বৈষ্ণবদাস মল্লিক, যিনি পেশায় ছিলেন একজন জুয়েলার এবং পরবর্তীকালে তিনি রিয়েল এস্টেটের ব্যবসাও করেন, তিনি স্বপ্নে মাকে দেখতে পান এবং তারপর তিনি এই বাড়িতে দুর্গাপুজো শুরু করেন। এই বাড়ির প্রতিমার বিশেষত্ব হলো এখানে দেবী দুর্গা শিবের কোলে অধিষ্ঠাত্রী। শিব এবং দুর্গা দুজনকেই একসাথে পুজো করা হয়। আর এই বাড়ির প্রতিমার আরেকটি বিশেষত্ব হলো এখানে ঠাকুরকে মনে করা হয় বাড়ির মেয়ে এবং এখানে ঠাকুরের শান্ত রূপ। সেই কারণে এই বাড়ির প্রতিমায় দেবী দুর্গার 2 চোখ 3 চোখ নয়। এই বাড়ির চালচিত্রের একটা বিশেষত্ব আছে। এখানে চালচিত্রে বিষ্ণু পুরাণ, চণ্ডী পুরাণ, দশ মহাবিদ্যা, রামায়ণ ও অষ্টসখীর ছবি আঁকা থাকে। এই বাড়িতে অষ্টমীর দিন একটা বিশেষ রীতিতে ধুনো পোড়ানো হয়।
প্রচলিত মত অনুসারে ঠাকুর গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁ বাড়িতে। এই বাড়ির পুজো শুরু হয়েছিল 1840 সালে গোকুলচন্দ্র দাঁয়ের উদ্যোগে। তার পুত্র শিবকৃষ্ণ দাঁ, যিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, তিনি এই পুজোকে আরো অনেক বড় করেন। এই পরিবারটি এসছিল বর্ধমান থেকে কলকাতায় এবং এরা মূলত কলিয়ারির ব্যবসা করে বিপুল ধন সম্পত্তি অর্জন করেন। এই বাড়ির ঠাকুরের বিশেষত্ব হলো দেবীর যে গয়না পরানো হয় সেগুলো সবই সোনার, এবং দেবীর যে অস্ত্রশস্ত্র থাকে তার বেশ কিছুটা রূপোর এবং অন্য ধাতুতে করা। নরসিংহ দাঁ বাড়ির পুজো শুরু হয়েছিল 1859 সালে। এই পুজো শুরু করেছিলেন নরসিংহ দাঁ। এই নরসিংহ দাঁ এসেছিলেন বাঁকুড়ার কোতলপুর থেকে কলকাতায়, এবং এনার মূল ব্যবসা ছিল সেই সময় প্রথমে মশলার ব্যবসা এবং পরবর্তীকালে ইনি বন্দুকের ব্যবসা করেন, যেই কারণে এই বাড়ির পুজোকে বলা হয় বন্দুকওয়ালা বাড়ির পুজো। রথযাত্রার দিন কাঠামো পুজোর মাধ্যমে এই পুজো শুরু করা হয়, আর দশমীর দিন মাকে বিদায় জানানো হয় গান ফায়ার করে। হাওড়ার এক শিল্পী পরিবার বংশ পরম্পরায় এই বাড়ির প্রতিমা তৈরি করে আসছে। রীতি মেনে প্রথম স্তরের মাটির কাজ 3 সপ্তাহের মধ্যে শেষ করা হয়, আর তার 21 দিন পরে পরবর্তী পর্যায়ের মাটির কাজ শুরু হয়। ঠাকুর দেখা তো হলো, এবার একটু জমিয়ে খাওয়া দাওয়া হয়ে যাক। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় আরতি নাচ, ঢাই কোড়া কোড় ঢ্যাম কোড়া কোড় তোলে রে মাতন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।
পেয়েছি কত দিনের পরে হাসি। এই ধরনের আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ইউটিউবে এবং ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার চ্যানেল সঙ্গে কুনাল।